আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশরাফি বেগম আনোয়ারা ডিগ্রি কলেজ থেকে নবাগত শিক্ষার্থী 2020-21 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে এই অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। ক্লাস পরিচালনায় আছি আব্দুল হালিম, প্রভাষক বাংলা, আশরাফি বেগম আনোয়ারা ডিগ্রি কলেজ, আড়াইহাজার নারায়ণগঞ্জ। আজকের অনলাইন ক্লাসে যে বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেটা হলো বাংলা প্রথম পত্র থেকে একটি কবিতা। বোর্ডে তোমরা তাকালে দেখতে পাবে এখানে শিরোনামটা লেখা আছে বিভীষণের প্রতি মেঘনাদ। লিখেছেন মহাকবি মাইকেল মধুসূদন দত্ত। তো কবিতা যাওয়ার পূর্বে আমরা কিছু কথা বলে নিব প্রাথমিকভাবে। সেটা হলো যে এই যে বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটার নামকরণ করা হয়েছে, আর এটা নেওয়া হয়েছে কবির লেখা মহাকাব্য মেঘনাদবধ কাব্য থেকে। আর এই মেঘনাদবধ কাব্যটা নেওয়া হয় রামায়ণ নামক উপাখ্যান থেকে। তো এর পূর্বে আমরা কবি সম্বন্ধে একটু জেনে নেই যে ওনার জীবন বৃত্তান্ত। কবি সম্বন্ধে যদি আমি বলতে যাই, কবি মাইকেল মধুসূদন দত্ত সম্বন্ধে, তাহলে অর্থাৎ আধুনিক যুগের কবিদের মধ্যে বিশেষ করে বাংলা সাহিত্যে তিনি সর্বপ্রথম একটি সার্থক মহাকাব্য আমাদেরকে উপহার দিয়েছেন। পাশাপাশি ওনাকে আমরা বাংলা সাহিত্যে আধুনিক যুগের বিদ্রোহী কবি হিসাবেও জানি, ওই পরিচিতি ওনার আছে। তো ওনার জন্ম 1824 সালের 25শে জানুয়ারি যশোর জেলার কেশবপুর উপজেলার অন্তর্গত সাগরদাড়ি গ্রামে একটি কায়স্থ পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। ওনার বাবা জমিদার ছিলেন। ওনার বাবার নাম হলো জমিদার রাজনারায়ণ দত্ত, মাতা জাহ্নবী দেবী। আমরা একটা জিনিস অবশ্য লক্ষ্য করব, আমরা যদি দুই বাংলায় একটু তারতম্য উদ্ঘাটন করি তাহলে আমরা দেখব যে একদিকে পশ্চিমবঙ্গে অর্থাৎ ভারতে তখনকার সময়ে রবি ঠাকুরের দাদামশাই প্রিন্স দ্বারকানাথ ঠাকুর জমিদারি প্রথা তাদের ছিল। আর আমাদের এই পূর্ববঙ্গে যদি আমরা হিসেব করি তাহলে আমরা দেখেছি যে এই মহাকবি মাইকেল মধুসূদন দত্তের পরিবারটা ছিল খুবই ধনাঢ্য পরিবার, অর্থাৎ দুই মেরুতে দুইটা ফ্যামিলি ছিল খুবই বিত্তবান এবং জমিদার। তাদের পরিবারের মধ্যে কোনো অভাব অনটন ছিল না। যাই হোক, তো আমরা ওনার জীবন দশায় দেখেছি যে তিনি যদিও হিন্দু পরিবারের সন্তান, আমরা দেখেছি যে উনি ওনার স্বীয় ধর্ম পরিত্যাগ করে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন 1843 সালে। তার পেছনে কিছু কারণ আছে। কারণ ছিল উনি ছোটোবেলায় থেকেই একটু উচ্চবিলাসী ছিলেন। ওনার অভিলাষ ছিল যে যদিও তিনি বঙ্গে জন্মগ্রহণ করেছেন, ইংরেজ সাহিত্যিকদের সাথে পাল্লা দিয়ে তিনি ইংরেজি সাহিত্য রচনা করবেন, এরকম একটা মোহ ওনার মধ্যে কাজ করেছিল। বিদায় তিনি বাধ্য হয়ে কী করেছেন যে আমি যদি এখন হিন্দু পরিবারে থাকি তাহলে হয়তোবা আমি ইংরেজি শিক্ষায় বা ইংরেজি সাহিত্য নিয়ে আমি প্রতিষ্ঠা লাভ করতে পারবো না। এ কারণে তিনি বাধ্য হয়ে কী করেছেন, যখন নাকি কলকাতার হিন্দু কলেজে ভর্তি হয়েছেন পড়াশোনার জন্য 7ম শ্রেণীতে, ওখানে তিনি পড়াশোনা অতিবাহিত করেন। পরবর্তীতে এখান থেকে আবার শিবপুরে একটি কলেজে ভর্তি হন। তো পাশাপাশি যখন নাকি খ্রিস্ট ধর্মগ্রহণ করলেন তখন তিনি রেবেকা ম্যাকটেভিস নামে একজন রমণীকে বিয়ে করলেন। সে ছিল খ্রিস্ট ধর্মের। তো তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে দীর্ঘ 8 বছর সময় কাটান। তো পাশাপাশি তোমাদেরকে পূর্বে বলেছিলাম যে ওনার একটা মোহ ছিল কি
যে ইংরেজি সাহিত্য সাধনায় নিজেকে মনোনিবেশ করবেন এবং ইংরেজি সাহিত্যের মধ্যে অর্থাৎ হোমারের মতো, উইলিয়ামের মতো, দান্তে ভার্জিনের মতো তিনিও কী হবেন, জগদ্বিখ্যাত হবেন। তো পরবর্তীতে আমরা দেখলাম যে রেবেকা ম্যাকটুইসকে ছেড়ে তিনি চলে গেলেন কোথায়, ফরাসিতে অর্থাৎ ফ্রান্সে। ওইখানে গিয়ে তিনি হেনরিয়েটা সোফিয়াকে বিয়ে করেন। তো এভাবে ওনার জীবন চলতে থাকে। তা আমরা দেখলাম তিনি যেহেতু হিন্দু ধর্ম পরিত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছেন বিদায় ওনার বাবা রাগান্বিত হয়ে ওনাকে ত্যায্যপুত্র হিসেবে বিবেচিত করেন। এরপরে আমরা দেখলাম যে যেহেতু পরিবার থেকে ওনার যে অর্থনৈতিক কোনো সরবরাহ আসছে না, বন্ধ হয়ে গেছে, পাশাপাশি ওনার যে সহচর বা বন্ধুবান্ধব ছিল তো তারাও তাকে ওইভাবে সহযোগিতা করতে আর পারতেছে না। পরবর্তীতে ওনার সময়কালটা মাস সময়ে একটু খুবই দুর্বিষহ অবস্থায় কাটে। তো যাই হোক, সেদিকে না গিয়ে আমরা আমাদের আজকে যে আলোচনায় ফিরব তার আগে ওনার লেখা কিছু গ্রন্থের নামগুলো তোমাদের বলবো। তিনি সর্বপ্রথম ইংরেজিতে একটি কাব্য রচনা করেন যেটার নাম ছিল দ্য ক্যাপটিভ অফ লেডি। সেটা লিখেন 1849 সালে। তো এটা মোটামুটি বেশ আলোড়ন সৃষ্টি করে ওনার সাহিত্য লেখার মধ্যে। পরবর্তীতে তিনি পাশাপাশি সর্বপ্রথম একটি নাটক রচনা করেন যার নাম ছিল শর্মিষ্ঠা। সেটা 1859 সালে তিনি শর্মিষ্ঠা নামক একটি নাটক রচনা করেন। তো এভাবে ওনার সাহিত্য সাধনার মধ্যে অর্থাৎ লেখালেখির মধ্যে অভিষেক ঘটে। পাশাপাশি অন্যান্য নাটক গুরু শালিকের ঘাড়ে রোগ, পদ্মাবতী, মায়াকানন, অনুবাদ গ্রন্থ হোমারের ইলিয়ড অবলম্বনে হেক্টর বধ, পাশাপাশি মহাকাব্য মেঘনাদ বধ কাব্যের পরপরই আরও কিছু কাব্য রচনা করেন, রজদাঙ্গনা, বীরাঙ্গনা, তিলোত্তমা সম্ভব কাব্য ইত্যাদি। তো এভাবে ওনার লেখালেখি সাহিত্যের মধ্যে চলতে থাকে। শুধু তাই নয়, আমরা একটি দেখেছি যে সনেটের যে প্রবর্তক বা অমৃত ঠাকুর ছন্দের যে প্রবর্তক একমাত্র এই মাইকেল মধুসূদনের হাত ধরেই এই বাংলা সাহিত্যে প্রবেশ করে। চতুর্দশপদী কবিতা যেটাকে আমরা বলে থাকি সনেট। তো এভাবে ওনার সাহিত্য সাধনা, ওনার কর্মজীবন অতিবাহিত হয়। পরবর্তীতে আমরা দেখলাম যে শেষ সময়ে যখন নাকি তিনি আর ওনার ওই ফ্রান্সে খরচ চালাতে পারতেছেন না বা ওই ইংরেজ সরকার, ব্রিটিশ সরকার ওনাকে প্রতিষ্ঠা হওয়ার জন্য বিভিন্ন প্রতিবন্ধকতা সৃষ্টি করতেছে যে একটা বাঙালি ছেলে, ভারতবর্ষের ছেলে, সে বাঙালি হয়ে ইংরেজি সাহিত্যের মধ্যে একটা নাম যশ অর্জন করবে, এভাবে করে ওনাকে কী করলো, ওনার বিভিন্ন লেখালেখি ওইখানে বন্ধ করে দিল ওই সরকার, বাজেয়াপ্ত করে দিল। পরবর্তীতে ওনার যে বন্ধু ছিল, ওনার সহযোগীরা বলল যে মধুসূদন, তুমি এক কাজ করো, তুমি তোমার দেশেই ফিরে আসো, দেশে ফিরে এসে তুমি বাংলা সাহিত্যে মনোনিবেশ করো, বাংলা সাহিত্য নিয়ে কিছু লেখো। তো তিনি ফ্রান্সের বাসাই নগরীতে থেকেই কপোতাক্ষ নদ নামে একটি কবিতা লিখেছিলেন, চতুর্দশপদী কবিতা। সতত হে নদ তুমি পরমর মনে, সতত তোমার কথা ভাবিয়ে বিরলে, দুগ্ধ স্রোতে স্নেহ তুমি জন্মভূমি স্তনে, কিন্তু স্নেহের তৃষ্ণা মিটে কাজলে। তো এটা তিনি যখন লেখেন তো ওনার চোখ বেয়ে জল মাটিতে লুটায় পড়ে ওই ফ্রান্সের বার্সাই নগরীতে। তিনি ওখানে থেকে ওনার যেই অর্থাৎ শৈশবকাল স্মৃতি
তিনি যে ওই যশোরের সাগরদাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া কপোতাক্ষ নদের জলে স্নান করেছেন, ওই জল পান করেছেন, সেই স্মৃতিকাতরতা ওনার মনের মধ্যে ভর করে। শেষ পর্যন্ত তিনি কলকাতায় চলে আসেন। তো চলে আসার পর তিনি কলকাতায় অবস্থান করেন। তিনি আর তখন আর আমাদের এই বাংলা যশোরে আসেননি। তো মৃত্যুর আগ পর্যন্ত তিনি কলকাতায় বসবাসরত ছিলেন। 1873 খ্রিস্টাব্দে 29শে জুন তিনি মৃত্যুবরণ করেন। এই ছিল ওনার জীবন বৃত্তান্ত। এবার আমরা চলে যাব আমাদের মূল আলোচনায়। তো মূল আলোচনায় যাওয়ার পূর্বে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু তোমাদেরকে রামায়ণ সম্পর্কে একটু ধারণা দেব। কেন? কারণ রামায়ণ সম্পর্কে যদি ধারণা না দেয় তাহলে বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটা তোমরা আসলে বুঝবে না। বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটা যদিও বাহ্যিকভাবে খুবই কঠিন মনে হয়, দুরূহ মনে হয়, আসলে প্রকৃতপক্ষে খুব একটা কঠিন তো না, খুবই সহজ এবং মজার। তো এখানে রামায়ণ সম্বন্ধে তোমাদের কিছু বলবো। যেমন আমরা এখানে ইমাজিনারি হিসাবে ধরবো, ধরো দুটা পরিবার, দুই দিকে দুটা পরিবার। এদিকে একটা পরিবার অযোধ্যার রাজা, অযোধ্যার রাজা দশরথ, দশরথের পরিবার। আর এদিকে লঙ্কাপুরী বা কনক রাজ্য, এই রাজ্যের নিকষাসতীর একটি পরিবার। ওই পরিবারে তার সন্তান হিসেবে আছে কে কে? রাবণ, কুম্ভকর্ণ, বিভীষণ, অর্থাৎ নিকষাসতীর 3 জন সন্তান। বয়োজ্যেষ্ঠ সন্তান হলো রাবণ, অর্থাৎ রাক্ষসপুরীর রাজা, কুম্ভকর্ণ, বিভীষণ, ওরা 3 ভাই। তো রাবণের আবার ছিল কি? 2টি ছেলে, বীরবাহু এবং মেঘনাদ। আর কুম্ভকর্ণ, বিভীষণ ছিল বীরবাহু এবং মেঘনাদের চাচা। আর এদিকে আমরা দেখতেছি রাজা দশরথের 3টি স্ত্রী ছিল, কৌশল্য, কৈকেয়ী, সৌমিত্রা। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু বোর্ডের দিকে খেয়াল করো। তো একটি মজার ব্যাপার হলো, আর ওদিকে নিকষাসতের একটি মেয়ে ছিল শূর্পণখা। এখন দেখো, রাজা দশরথ অযোধ্যা রাজা ছিলেন, সেটা প্রাচীন ভারতের একটা রাজ্য। তো তিনি যখন কুণ্ডলী পূজা করতেছিলেন একদিন, এই রাজা দশরথকে এক দেবতা এসে, অলৌকিকভাবে এক দেবতা এসে একটু মিষ্টান্ন দিল, পায়েস দিল একটা বাটিতে করে। যে পায়েসটা দিলাম, তোমার তো যেহেতু সন্তান সন্ততি নেই, তুমি তোমার 3টে স্ত্রীর মধ্যে যাকে খাইয়ে দিবে, যে খাবে তারই সন্তান আসবে, তার গর্ভের সন্তান আসবে। তখন রাজা দশরথ কী করলো, তিনি একজনকে না খাইয়ে দিয়ে 4টা ভাগ করে ওনার 3 স্ত্রীকে খাইয়ে দিলেন। এর মধ্যে ভাগ, কৌশল্য 1 ভাগ, কৈকেয়ী 1 ভাগ এবং কৌশল্য 1 ভাগ। তো দেখো, বংশ রঘুবংশ, খেয়াল করবি। আর এদিকে কৌশল্য একটি সন্তান আসলো, তার নাম হলো ভরত। আর ওদিকে সৌমিত্রা যেহেতু 2 ভাগ খেলো, 2টি সন্তান, একজন হলো লক্ষণ, অপরজন হলো শত্রুঘ্ন। তো তার গর্ভে 2টি সন্তান, তাদের মধ্যে একটি একটি করে সন্তান আসলো। তো এখন দেখো, এই আমরা পূর্বের ইতিহাসে দেখেছি যে সাম্রাজ্যের মোহে
তাদের মধ্যে অর্থাৎ ইতিহাসে বলে যে সাম্রাজ্য অনেকের মধ্যে কি অর্থাৎ বিভিন্ন ষড়যন্ত্র বিভিন্ন কিছু অপ্রীতিকর ঘটনা চলতো। তার মধ্যে কী করলো কৈকেয়ী সে চিন্তা করলো ভরতকে যদি দশরথ যেহেতু একেবারে সময় শেষ বৃদ্ধ হয়ে গেছে, হ্যাঁ সে আর কতদিন বাঁচবে, তো এ কারণে ভরতকে যদি ওই অযোধ্যা রাজা বানানো হয় তাহলে কৈকেয়ী হবে কি রাজমাতা। সে দশরথের কাছে রাজা দশরথের কাছে কী করলো আবদার করলো দাবি করলো। তো রাজা দশরথ তার কথা শুনলো না, সে মনে মনে রামকে বিবেচনায় আনলো যে রামকে যদি আমার পরবর্তীতে অযোধ্যার রাজা বানায় তাহলে হয়তোবা এই রাজ্যটা ভালোভাবেই পরিচালনা হবে। তো এখন কৈকেয়ী মনে মনে খুব মন খারাপ করলো যে এটা যেভাবে আটকাতে হবে। তো এখন কী করলো সে রাজা দশরথকে আবার একটা শর্ত দিল যে ঠিক আছে যদি রাজা না বানাও তাহলে একটা শর্ত। কী শর্ত? অর্থাৎ রামকে কি করতে হবে বনবাসে যেতে হবে, হ্যাঁ তাহলে আমি মেনে নেব। এখন যদিও রামের সৎমা ছিল কৈকেয়ী, তারপর রাম তাকে আপন মায়ের মতোই ভালোবাসত, তাদের মধ্যে একটা সম্পর্ক ছিল মা ছেলের সম্পর্ক। তো এখন তার মায়ের কথা রাখতে গিয়ে কি করলো যে মা বলেছে তাহলে এই কথাটা রাখতে হবে, সে রাজি হয়ে গেল। তো রামের স্ত্রী ছিল কি সীতা, তোমরা অবশ্য জেনেছ পূর্বে কোনো কাহিনীতে রামায়ণের। তো এখন কি করবে সীতার সাথে যাবে। যখন নাকি সৌমিত্রের ছেলে লক্ষণ শুনলো যে ভাই বনবাসে যাবে, তো ভাইকে একা ছাড়বো না, আমি নিজেও যাব সাথে। তো লক্ষণে কী করলো বনবাসে গেল তাদের সাথে, রাম সীতার সাথে। তো এদিকে দেখো একটা পরিবার যে নিকষাসতী পরিবার, তারা বনবাসে চলে গেল। তো মাঝখানে ধরো সমুদ্র, এদিকে ধরো একটা বন, অর্থাৎ তারা অরণ্যে দীর্ঘ সময় 13 বছর 14 বছর এরকম অতিবাহিত করবে। আর এদিকে হলো এই সমুদ্র অপর যেটা হলো কি ওই লঙ্কাপুরী অর্থাৎ কনক রাজ্য। এখন দেখো মূলত বিভীষণের প্রতি মেঘনাদ এখানে যে ঘটনাটা এটা আসছে সেটার সূত্রপাতটার কোথা থেকে সেটা দেখো। তো রাবণের যে বোন ছিল শূর্পণখা, সে একদিন কী করলো তাদের এই লঙ্কাপুর থেকে সে বেড়াতে বের হলো। কোথায়? সে ওই বনে যাবে যেখানে রাম সীতা আসলে বনবাসে গেছে, ওইখানে ঘুরতে যাবে। তো ঘুরতে গিয়ে কী করলো শূর্পণখা বনের মধ্যে রামকে দেখতে পেল। তো রামকে দেখে শূর্পণখা রামকে পছন্দ করে ফেললো, তাকে বিয়ের প্রস্তাব দিল। তো রাম রাজি হল না, কারণ রামের তো স্ত্রী আছে, সে আবার বিয়ে করবো কেন, দ্বিতীয় বিয়ে। তারপরে সে আবার কি করলো লক্ষণকে দেখতে পেল, সে লক্ষণকেও পছন্দ করে ফেলল। তো লক্ষণও তাকে তিরস্কার করলো, তার প্রস্তাব ফিরিয়ে দিল। তো পরবর্তীতে যখন রাম লক্ষণ দুজনেই জানতে পারলো যে শূর্পণখা আসলে তাদের দুই ভাইকে প্রপোজ করেছে, এটা তো হয় না, তখন লক্ষণ রাগান্বিত হয়ে কী করলো শূর্পণখার নাক কেটে দিল। এখন সে কি করতেছে, সে তার ভাই রাবণের কাছে আসছে, আইসা বলতেছে যে এই ব্যাপার রাম লক্ষণ আমার নাক কেটে দিয়েছে। তখন রাবণ খুব ক্ষিপ্ত হয়ে গেল যে আসলে তাদের এত বড় দুঃসাহস, আমার বোনের উপর এত অত্যাচার নিপীড়ন, এটা প্রতিশোধ আমি নিব। ওদিকে বিভীষণ বলতেছে যে থামো, শুধু আমাদের বোনকে সুযোগ দিলেই চলবে যে তার কথায় যদি আমরা যাই যে তাদের সাথে লড়াই করতে, তারও তো দোষ থাকতে পারে, হ্যাঁ যাওয়ার দরকার নেই। কিন্তু রাবণ সেটা মানল না। রাবণ কী করলো যে প্রতিশোধ নিবে, বোনকে তারা আঘাত করেছে এইভাবে ছেড়ে দেবে না। পরে কী করলো রাবণ গেল কোথায়, ওই বনের মধ্যে। তো গিয়ে দেখলো যে সে তার উদ্দেশ্য ছিল যে রামকে কী করবে, আক্রমণ করবে, হত্যা করবে। গিয়ে রাবণ কী করলো সীতাকে দেখতে পেল। তো সীতাকে দেখার পর রাবণের মুভমেন্ট একটু চেঞ্জ হয়ে গেল। সে চিন্তা করলো যে এত
অপরূপা সুন্দরী না রমণী, এক কাজ করি, রামকে কি মারবো, তাকে কি হত্যা করব, এর চেয়ে ভালো সীতাকে অপহরণ করে নিয়ে যায়, রাম আপনা আপনি আমার পায়ের তলায় লুটিয়ে পড়ুন। তো ওদিকে সীতাকে আবার কি করলো, লক্ষণ অলৌকিকভাবে একটা বেষ্টনীর মধ্যে আবদ্ধ করে দিয়ে গেল। তা এখন রাবণ ইচ্ছা করলে এই সীতার কাছে যেতে পারবে না। তো কী করলো, রাবণ অলৌকিকভাবে একটি রাক্ষসকে কী সাজালো, মায়া হরিণ সাজালো, স্বর্ণ হরিণ। তো হরিণ সাজিয়ে এখন সে বলতেছে রাম লক্ষ্মণকে যে আমি একটা হরিণ দেখেছি এই বনের মধ্যে, এটা খুবই সুন্দর, আমি তার সাথে খেলা করব, তাকে কিন্তু তোমরা হত্যা করবে না, শিকার করবে না। তো এটা ছিল এক ধরনের প্রলোভন দেখানো সীতাকে। পরবর্তীতে সীতার কাছে যাওয়ার জন্য রাবণ কী করলো, সে একটা ঋষির বেশ ধরল। আর ওই সময় তাদের মধ্যে একটা ছিল কি, মনি ঋষিরা যদি কারোর কোনো অভিশাপ দেয় তাহলে সেটা লেগে যায়। সে গিয়ে বলতেছে মা ঘরে আসো, এরকম বলতেছে যে আমাকে একটু জল খাবার দাও, আমার ক্ষুধা লেগেছে। হ্যাঁ, তখন সীতা বলতেছে যে না, জল খাবার তো আমি দিতে পারবো না, আপনি এসে নিয়ে যান। তখন বলতেছে যে না, আমি তো আসতে পারবো না, তুমি দিয়ে দাও। যখন নাকি সে দিতে চাচ্ছে না, ওনাকে বলতেছে যে আইসা নিয়ে যাওয়ার জন্য, তখন আসলে রাবণ রাগান্বিত হয়ে গেল যে আমি তোমাকে অভিশাপ দিব। কী অভিশাপ দেবো, তোমার স্বামী মারা যাবে। তখন সে ওই ভয়ে কী করলো, তাকে জল খাবার যখন দিতে গেল, তখন রাবণ কৌশলে এই সীতাকে অপহরণ করে নিয়ে গেল। তো দেখো আসলে এই যে মেঘনাদবধ কাব্যের মধ্যে বিভীষণের প্রতি যে মেঘনাদ কবিতাটা আসছে, সেটা তোমার মেঘনাদবধ কাব্যের ৬ষ্ঠ নং স্বর্গ অর্থাৎ বধ নামক একটা স্বর্গ থেকে নেওয়া হয়েছে। তো মেঘনাদবধ কাব্যের মধ্যে এরকম ৯টি স্বর্গ আছে। তন্মধ্যে স্বর্গগুলো তোমাদের আমি একটু মৌখিকভাবেই বলে দিই। যেমন প্রথম অবস্থা আছে অভিষেক, পরে হলো অস্ত্রলাভ, সমাগম, অশোকবন, উদ্যোগ, বধ, শক্তি নির্বেদ, পেটপুরি, পরিশেষে অন্ত্যেষ্টিকে। তো ৬ষ্ঠ নম্বর যেই স্বর্গ বধ থেকে এই বিভীষণের প্রতি মেঘনাদ হয়েছে। তো মূলত যে এই ঘটনাটা, এটা আসলে ওই রাবণের যে বোন শূর্পণখা প্লাস সীতা, এই দুজনকে নিয়ে তাদের এই দুই পরিবারের মধ্যে, দুই রাজ্যের মধ্যে কি হয়, যুদ্ধ বাঁধে, সমরের অংশ নিতে হয় তাদের। তো এর উপর ভিত্তি করে বিভিন্ন ঘটনা ঘটে যায় এই দুই পরিবারের মধ্যে। যাই হোক, এগুলো আমি একটু মুছতেছি। তো এবারে দেখো তোমরা, তো বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার যে নামকরণ, এই নামকরণের পরিপ্রেক্ষিতে আমরা বলবো যে মেঘনাদ কী করতেছে, তার আপন চাচা বিভীষণকে উদ্দেশ্য করে কিছু বলতেছে। কেন বলতেছে, কারণ আমরা দেখেছি যে বিভীষণ যদিও মেঘনাদের চাচা, কিন্তু সে কী করেছে, ওই রাঘবের দাসত্ব করেছে, অর্থাৎ রাম লক্ষ্মণের পক্ষ হয়ে কাজ করেছে, সে রাবণের বিপক্ষে কাজ করেছে। তো এ কারণে মেঘনাদ বিভীষণকে সঠিকভাবে ফিরিয়ে আনার জন্য তাকে বিভিন্নভাবে বিভিন্ন পন্থায় অনেক কিছু কথা বলেছে, কিন্তু তারপরেও সে কি, তার সিদ্ধান্ত থেকে সে অনড় রয়েছিল। তো আজকে আমরা আমাদের মূল কবিতার যে লাইনগুলো, এই লাইনগুলো আবৃত্তি করে তোমাদেরকে চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার জন্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আশা করি একটু মনোযোগ সহকারে আমার ক্লাসটা উপলব্ধি করবে, তাহলে তোমরা অতি সহজেই বুঝতে পারবে। তো আমরা চলে যাই আমাদের মূল কবিতায়। আমরা কবিতা আবৃত্তি করব। আবৃত্তি করলে তোমাদের জন্য ব্যাপারটা একেবারেই ইজিলি হয়ে যাবে। দেখো কবিতায় বলতেছে যে এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, জানিনু কেমনে আসি লক্ষণ পশিল রক্ষপুরে। এখন দেখো এতক্ষণে অরিন্দম, অরিন্দম মানে কি, অরিন্দম শব্দের অর্থ হলো যিনি শত্রুকে দমন করেন।
এখানে অরিন্দম বলতে মেঘনাদকে বোঝানো হয়েছে। তা এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, জানিনও কেমনে আসি লক্ষণ কষিল রক্ষপুরে। তো এতক্ষণে আসলে তোমার মেঘনাদ যখন নাকি নিকুম্বিলা যজ্ঞাগারে এক মন্দিরে ইষ্টদেবের অর্থাৎ অগ্নিদেবের পূজা করতেছিল, তখন সে পিছন দিকে তাকায় দেখে যে তার এই অর্চনাগারে লক্ষণ দাঁড়িয়ে। তো সে আসলে আশ্চর্য হয়ে গেল, হতবিম্ব হয়ে গেল যে এত বাহিরে পাহারা, এত কিছু, তো সব কিছু উপেক্ষা করে লক্ষণ এইখানে কিভাবে প্রবেশ করল। তো যখন নাকি সে দরজার দিকে তাকালো মেঘনাদ তার চাচাকে দেখতে পেল, তখন তার কাছে জিনিসটা পরিষ্কার হয়ে গেল যে লক্ষণ আসলে এখানে কিভাবে প্রবেশ করলো, কার মাধ্যমে, কার সহযোগিতায়। রক্ষপুর মানে তাদের এই রাক্ষসপুরে, লঙ্কাপুরে কিভাবে প্রবেশ করলো এই কথাটা বলতেছে। হায় তাত উচিত কি তব একাস। এখন তাত মানে কি, এখানে চাচা, চাচাকে মেঘনাদ বলতেছে যে এ কাজটা কি তোমার করা ঠিক হয়েছে? আমি তোমার আপন ভাইস্তা, রাবণের ছেলে, তুমি আমার চাচা, তুই একটা শত্রুপক্ষকে আমাদের এই রাজ্যে নিয়ে আসলা দাওয়াত দিয়ে, এই কাজটা তোমার ঠিক হয় নাই। অর্থাৎ এই কবিতার মধ্যে যতগুলো কথা আসতেছে বিভীষণকে উদ্দেশ্য করে মেঘনাদ কী করতেছে, বলতেছে, অর্থাৎ চাচাকে উদ্দেশ্য করে ভাইস্তা বলতেছে। খেয়াল করো, নিকষা সতী তোমার জননী। আমরা ইতিপূর্বে বলেছিলাম যে নিকষা ছিল কার? রাবণ, কুম্ভকর্ণ এবং বিভীষণের মাতা। তো তোমার মা তো খুবই সতী নারী, তো তার সন্তান তুমি, হ্যাঁ, সে তোমার মা। বিভিন্নভাবে এই বিভীষণকে বোঝানোর চেষ্টা করতেছে মেঘনাদ। এরপরে দেখো, সহদর রক্ষশ্রেষ্ঠ শুলি সম্বরীর কুম্ভকর্ণ ভাতৃপুত্র বাসব বিজয়ী। পরে দেখো আরও বিভিন্ন উপমা এখানে দাঁড় করানো হয়েছে যে তোমার আপন ভাই রক্ষশ্রেষ্ঠ অর্থাৎ রাবণ, এই রাক্ষসপুরের শ্রেষ্ঠ রাজা, ঠিক আছে। এরপরে দেখো শুলি সম্বরীর, এখানে শুলপানি মহাদেবের মতো কাকে বোঝানো হচ্ছে? কুম্ভকর্ণকে, তার মধ্যম চাচাকে বোঝানো হচ্ছে। আবার তোমার বাইশটা কি বাসব বিজয়ী, বিভিন্ন দেব দেবতার সাথে, দৈত্যের সাথে লড়াই করে বাসব রাজাকেও কি করেছে? পরাজিত করেছে, ঠিক আছে। তো তুমি এরকম একটা উচ্চ বংশের, উচ্চ পর্যায়ের হয়ে তুমি এই কাজটা করতে পারলা? তারপরে দেখো, নিজ গৃহপথ তার দেখাও তস্করে। এখন বলতেছে নিজের ঘর, আপন ঘর, চাচা হইয়া তুমি চোরের দেখা দিলা। তস্কর মানে কি? চোর। তারপরে দেখো, চণ্ডালে বসাও আনি রাজার আলোয়। আর চণ্ডাল মানে কি? নিচু, নিচু শ্রেণীর লোক। এই নিচু শ্রেণীর লোক, একটা নিকৃষ্ট শ্রেণীর লোককে আইনা তুমি এই রাজার আসনে, রাজার আলোয়, রাজার বাসভবনে আইনা বসাই দিছ। সে এই কথাগুলো কে বলতেছে? বিভীষণকে উদ্দেশ্য করে তার বাইশটা মেঘনাদ বলতেছে। তারপর দেখো, কিন্তু নাহি গঞ্জিত মা গুরুজন তুমি পিতৃতুল্য সারদার যা বস্ত্রাগারে। এখন এত কিছুর পরও মেঘনাদ কী করতেছে? চাচাকে বলতেছে তুমি তো আমার চাচা, গুরুজন, তো তোমাকে তিরস্কার করবো না, তোমাকে গালমন্দ করবো না। তুমি এক কাজ করো, তুমি তো আমার পিতৃতুল্য, তুমি দরজা ছাড়ো, আমি অস্ত্রাগারে যাব। কি করব? যেহেতু লক্ষণ আসছে আমার সাথে যুদ্ধ করার জন্য, তার হাতে অস্ত্র আর আমি নিরস্ত্র, এটা তো আসলে যুদ্ধের কথা না। আমি অস্ত্রাগারে যাব, তার সাথে যুদ্ধ করব, এটা বলতেছে। এরপর দেখো শিক্ষার্থীবৃন্দ, পাঠাইব রামানুজে সসম্ভব হয়। এখন বলতেছে যে আমি অস্ত্রাগারে যাব, অস্ত্র আনবো। এবার রামের এই ছোটো ভাই, রামানুজ মানে রামের এই ছোটো ভাই লক্ষণকে আমি কি করব? একেবারে পরপারে পাঠিয়ে দিব, দোজকে পাঠিয়ে দিব, এরকম বলতেছে। লঙ্কার কলঙ্ক আজি ভঞ্জিব হবে। তো আজকে যুদ্ধ করে হবে, মানে যুদ্ধ করে, অর্থাৎ লঙ্কার যে কলঙ্ক আছে, অর্থাৎ একটা নিচু শ্রেণীর লোক এই লঙ্কায় যে আসলো, লঙ্কার যে
বিশুদ্ধতা নষ্ট হয়ে গেল, তো সেটাকে কি করবে, সে একেবারে ধুয়ে মুছে দিবে বলতেছে। এরপর দেখো, উত্তরীলা বিভীষণ বিধায় সাধন। উত্তরীলা মানে কি, জবাব দেওয়া। অর্থাৎ মেঘনাদ যে বিভীষণকে উদ্দেশ্য করে এত কিছু বলতেছে, প্রত্যুত্তরে কি করলো, বিভীষণ মেঘনাদকে জবাব দিল। কি জবাব দিল দেখো, বিধায় সাধনা। আসলে বলতেছে যে বাইস্তা, তুমি যে এত কিছু বলতেছো, আসলে তোমার সাধনা কি বিধা, কোনো লাভ হবে না, কোনো কাজ হবে না, এরকম। তারপর দেখো ধীমান। ধীমান এখানে জ্ঞানী হিসাবে কাকে বোঝানো হচ্ছে, মেঘনাদকে বোঝানো হচ্ছে। মেঘনাদের কিছু নাম আছে, যেমন আমরা যদি বলি অরিন্দম, রাবণী, তারপরে বাসব, ত্রাস বা ধীমান হিসাবেও আমরা ধরতে পারি। ঠিক আছে, এগুলো একটু খেয়াল করবে। রাঘব দাস আমি, কি প্রকারে তাহার বিপক্ষ কাজ করিব, রক্ষিত অনুরোধ। এখন বিভীষণ বলতেছে যে আমি তো রাঘবের দাস, রামের দাস, তো তোমার অনুরোধ রাখতে গিয়া আমি কিভাবে এই রামের বিপক্ষে কাজ করব, তার সাথে বিশ্বাসঘাতকতা করব। তারপর দেখো উত্তরীলা কাতরে রাবণী। তো রাবণী তোমাদের আমি আগেই বলেছি, রাবণীটাকে রামের পুত্র, রাবণের পুত্র, সে কি মেঘনাদ। তো প্রত্যুত্তরে মেঘনাদ খুব কাতর সুরে, একটু দুঃখ ভারাক্রান্ত মনে বলতেছে যে হে পিতৃব্য, তব বাক্যে ইচ্ছি মরিবারে। এখন বলতেছে যে হে বাবার সমতুল্য তুমি চাচা, তো তোমার কথা শুনে তো আমার মরে যাওয়ার ইচ্ছা করতেছে। আমরা অনেক সময় কথায় বলি না যে তুই এই কাজটা করতে পারলি বা তুই এই কথাটা বলতে পারলি, আমার তো একেবারে লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে, এরকম আমরা কিন্তু কথায় কথায় বলি। তো ঠিক মেঘনাদ কী করতেছে, বিভীষণকে বলতেছে যে তুমি যে এই কথাটা বললা, এই কারণে আমার একেবারে কি মরে যাইতে ইচ্ছা করছে, তুমি চাচাও এই কথাটা কীভাবে বললা। রাঘবের দাস তুমি রামের দাস, কষ্ট করতেছে মেঘনাদ বিভীষণকে। এরপর দেখো, কেমনে উমুখে আনিলে এ কথা তার কহতা দাসেরে। মেঘনাদ আবার একটু নমনীয় হয়ে বিভীষণকে বলতেছে যে তুমি যে রামের দাস, এই কথাটা, এত নিচু কথাটা তুমি কিভাবে তোমার মুখে আনলা, তোমার দাসেরে বলো। দাসেরে বলতে এখানে কাকে, মেঘনাদকে বলো, তোমার বাইস্তাকে বলো। স্থাপিলা বিদুরে বিধি স্থানুল ললাটে, পরি কি ভূতলে শশী যান গড়াগড়ি। এখন দেখো এখানে যে জিনিসটা বোঝানোর চেষ্টা করতেছে মেঘনাদ বিভীষণকে, তোমরা খেয়াল করো যে আকাশের মধ্যে যে চাঁদ আল্লাহ তাআলা স্থাপন করেছে, এই চাঁদটাকে তো আকাশেই মানায়, ঠিক তাই না? এখন যদি আকাশ থেকে চাঁদ যদি নাইমে মাটিতে চলে আসে, এই পৃথিবীতে চলে আসে, তাহলে কি চাঁদের সম্মানটা থাকবে না। চাঁদের দেখা আছে বলে চাঁদের প্রতি আমাদের কি একটা আকর্ষণ, ঠিক তাই না? চন্দ্রিমার আলো এত ভালো লাগে, ঠিক তাই? শরতের রাত্রি তো চাঁদের আলো আমাদের খুবই পছন্দ। তখন বলতেছে চাঁদ কি কখনো মাটির সাথে এসে বন্ধুত্ব করে? আর তুমি উচ্চ বংশের একটা সন্তান হইয়া তুমি এরকম নিচু বংশের মানুষের সাথে কীভাবে মিশলা? অর্থাৎ বিভিন্ন উপমা দিয়া, বিভিন্ন কথা দিয়া, কথার চলে কী করতেছে, ওর চাচাকে অর্থাৎ বিভীষণকে মেঘনাদ বারবারই বোঝানোর চেষ্টা করতেছে, কিন্তু আসলে বিভীষণ কিন্তু বুঝতেছে না। কথা আছে না যে মস্কা যাইব তবু ভাঙতো না, বা ভাঙিয়া যাইব তবু মুস্কাইতো না, এরকম আমরা কিন্তু আমাদের গ্রাম্য ভাষায় বলে থাকি। এরপরে দেখো, হে রক্ষরতী ভুলিলে কেমনে কে তুমি। রক্ষরতী বলতে এখানে রথচালককে বলা হয়, যে যুদ্ধের রথ চালনা করে। এখানে রক্ষরতী মানে বিভীষণকে বোঝানো হচ্ছে যে তুমি সব কিছু এইভাবে ভুলে গেলে কেমনে। তুমি কে, তোমার জন্ম কোথায়, সেগুলো কিভাবে ভুললা। দেখো, কে তুমি, জনম তব কোন মহাকুলে, কোন উচ্চ বংশে তোমার জন্ম, তুমি সেইটাও ভুলে গেলা। এটা আসলে তুমি চাচা হইয়া ঠিক করো না। কে বা সে অধম রাম, তোমার জন্ম যে উচ্চ বংশে, আর রাম কে, সে তো একেবারে নিকৃষ্ট, ছোট। তারপর দেখো, স্বচ্ছ সরোবরে
করে কেলি রাজহংস পঙ্কজ কাননে যায় কি সে কবু প্রভু পঙ্কির চলিলে। তোমরা আরেকটা জিনিস খেয়াল করো আমাদের গ্রাম অঞ্চলে আমরা অনেকেই রাজহাঁস লালন পালন করে থাকি, বা না করলে আমরা আমাদের বাড়ির পাশে যদি বড় দিঘি বা জলাশয় থাকে আমরা ওগুলোতে দেখতে পাই যে রাজহাঁস কী করে পদ্মবনে অর্থাৎ দিঘির জলাশয় যে পদ্ম ফুল ফুটে এগুলোর মধ্যে কি করে খেলা করে স্বচ্ছ পানিতে। সে কখনো কিন্তু রাজহাঁস একটা জিনিস খেয়াল করবা, কখনো কিন্তু তোমার কাদা পানি বা শ্যাওলায় বা ময়লাযুক্ত পানিতে কিন্তু রাজহাঁস আসে না, ঠিক আছে। তো এখানে এই রাজহাঁসকে দিয়ে কাকে বোঝানো হচ্ছে, অর্থাৎ বিভীষণকে বোঝানো হচ্ছে যে তুমি একটা উচ্চ বংশের সন্তান হইয়া তুমি এরকম নিচু শ্রেণীর মানুষের সাথে মিশতেছ, সম্পর্ক স্থাপন করতেছ, এটা। তারপর দেখো যায় কি সে কবু চলিলে, এই লাইনটা আমরা বলেছিলাম। শৈবাল দলের ধাম, অর্থাৎ শৈবাল দলের ধাম মানে তোমার যে শ্যাওলাযুক্ত যেই কাদা পানি সেগুলোকে বোঝাচ্ছে। মৃগেন্দ্র কেশরী কবে হে বীর কেশরী সম্ভাষণে, অর্থাৎ সম্ভাষে শ্রীগালে মিত্র পাবে। এখন দেখো মৃগেন্দ্র কেশরী বলতে পুরুষ সিংহকে বোঝানো হচ্ছে। পুরুষ সিংহ কি কখনো, শ্রীগাল বলতে এখানে বোঝানো হচ্ছে শিয়ালকে। শিয়ালকে কি কখনো আহ্বান করে বন্ধুত্বের জন্য যে আসো তোমার সাথে আমি বন্ধুত্ব করব? কারণ সিংহ তো একেবারেই কি উচ্চ পর্যায়ের প্রাণী, ঠিক তাই না? তো সিংহের অবস্থান তো থাকবে আর উঁচুতে, আর শিয়াল তো হলো একেবারে নিচু শ্রেণীর একটা প্রাণী, তো কখনোই তাদের মধ্যে কি সম্পর্ক স্থাপিত হবে না। কিন্তু আমরা এখানে দেখতেছি যে বিভীষণ এরকম একটা উচ্চ বংশের সন্তান হয়ে কী করতেছে, এই রাঘবদের সাথে কি মিশে তাদের দাসত্ব করতেছে, তাদের হয়ে কাজ করতেছে। পরে দেখো অজ্ঞদাস বিজ্ঞতম তুমি, এখন বলতেছে আমি অজ্ঞদাস বলতে এখানে মেঘনাথ বলতেছে যে আমি কিছু বুঝি না, কিন্তু তোমার তো জ্ঞান দেন আছে, তুমি তো বুঝো, তো বুঝা এরকম কীভাবে করতেছো। অবিদিত নহে কিছু তোমার চলে না। অবিদিত মানে কি? অবিদিত মানে হলো তোমার কোনো কিছু অজানা নাই, আসলে তুমি সব কিছুই জানো, যাই নাও তারপরে কেন তুমি বুঝতেছো না। ক্ষুদ্রমতি নর সুর লক্ষণ নহিলে অস্ত্রহীন যুদ্ধে কিসে সংগ্রামে। নর একেবারে ছোট মনের মানুষ, ঠিক আছে, তার মন মানসিকতা কি ছোট, সে যুদ্ধ করতে আসছে, তো কেউ কি সে অস্ত্র হাতে আর আমি অস্ত্র ছাড়া খালি হাতে, তো এভাবে কি কেউ যুদ্ধের আহ্বান করে? এই জিনিসটা বলতেছে কে? মেঘনাথ তার চাচাকে উদ্দেশ্য করে বলতেছে। তারপর দেখো কহ মহারথী, একই মহারথী প্রথা। এখন মেঘনাথ আবার বিভীষণকে বলতেছে যে মহারথী, বিভীষণ চাচাকে বলতেছে যে আসলে চাচা তুমিই বলো যে এটা কি বীর যোদ্ধাদের আসলে মূলমন্ত্র নিয়মকানুন, যে বীর যোদ্ধারা কি আসলে এই নিয়মে যুদ্ধ করে যে একজন অস্ত্র হাতে আরেকজন খালি হাতে? এটা তো আসলে যুদ্ধের কোনো আসলে ভূমিকায় আসে না, ঠিক তাই না? তারপর দেখো নাহি শিশু লঙ্কাপুরে শুনি না হাসিবে। তো এই কথা শুই না লঙ্কাপুরে তো যদি একটা ছোট শিশুও থাকে, এই শিশু হাসবে যে এইটা কেমন কথা, একজন অস্ত্র হাতে নিবে আরেকজন খালি হাতে যুদ্ধ করে, এটা তো আসলে যুদ্ধ না, তারাও উপহাস করবে। তারপর দেখো সারপথ, তারপরে আবার চাচাকে একটু অনুনয় বিনয় করতেছে যে পথ ছাড়ো, দরজা সরে দাঁড়াও, আমি যাবো আর আসবো, আমি এখনই ফিরে আসবো। হ্যাঁ, দেখিব আজি কোন দেব বলে বিমুখে সমরে মরে সুমত্রী কুমতি। অর্থাৎ তাহলে আমি বলেছিলাম যে লক্ষণের মাতার নাম কি ছিল? সুমিত্রা, আর এখানে সুমিত্রার সন্তানকে সৌমিত্রী বলতেছে। সৌমিত্রী মানে কি? লক্ষণকে বোঝানো হচ্ছে যে এরকম সুমিত্রার সন্তান, হ্যাঁ, যার কুবুদ্ধি নিয়ে আসছে আমার সাথে যুদ্ধ করার জন্য, তো আজকে আমি দেখে দিব, অর্থাৎ তার সাথে লড়াই করে দেখে দিব সে কোন দেব বলে, অর্থাৎ সে কোন দেবতার শক্তিতে সে আসছে, ওই সাহস নিয়ে আসছে, দুঃসাহস নিয়ে আসছে আমার সাথে যুদ্ধ করার জন্য, আজকে আমি একটা কিছু দেখেই দিব। তারপর দেখো রক্ষশ্রেষ্ঠ পরাক্রম দাসে, কি দেখি ডরিবে এ দাস হেন দুর্বল মানবে। এখন বলতেছে যে আমি তো রক্ষশ্রেষ্ঠ, আমি বিভিন্ন দেবদেবতার সাথে যুদ্ধ করেছি, বিভিন্ন নরের সাথে মানুষের সাথে যুদ্ধ করেছি, তো আমি এরকম একটা দুর্বল চিত্তের মানুষকে
হ্যাঁ, দেখে আমি কেন ভয় করব? লক্ষণের মতো এরকম একটা কাপুরুষকে দেখে আমি কেন ভয় করব? হ্যাঁ, আমি তাকে ভয় করি না। নিকুম্বিলা যজ্ঞাগারে পগলবে পশিল দম্বি, অর্থাৎ দম্বি মানে অহংকারের সহিত মেঘনাদ বলতেছে চাচাকে উদ্দেশ্য করে, আজ্ঞা করো ধাসে শাস্তি নরাদমে। চাচাকে উদ্দেশ্য করে বলতেছে যে চাচা, আপনি আমাকে হুকুম দেন, তলব করেন বা অনুমতি দেন, আমি কি করব? এই অদমকে, এই পাপিষ্ঠকে কি করব? অর্থাৎ লক্ষণকে আমি শাস্তি দিব, আজকে দেখিয়ে দিব। ঠিক আছে, তাকে দেখিয়ে দিব যে এভাবে কাপুরুষের মতো যুদ্ধ করে আসার যে মজাটা। তবে জন্মপুরে তার পদার্পণ করে বনবাসী। তা আমাদের এই জন্মপুরে, আমাদের যে এখানে জন্ম, এই লঙ্কাপুরীতে তুমি চাচা হইয়া এরকম একটা পরদেশি দত্তকে নিয়ে আসলা, লক্ষণকে নিয়ে আসলা। হেবিদাত নন্দন কাননে ভ্রমের দুরাচার দত্ত। এখন বলতেছে নন্দন কানন বলতে এখানে বোঝানো হচ্ছে স্বর্গীয় বাগান। স্বর্গীয় ফুলের বাগানে কি কখনো অর্থাৎ পাপিষ্ট কোনো অশুভ দত্ত দেব কি অবস্থান করে, বসবাস করে না? করলে তো সেটার কি অর্থাৎ সৌন্দর্যই, হ্যাঁ, তার পবিত্রতাই কি হয়? নষ্ট হয়ে যায়। প্রফুল্ল কমলে কীটবাস। এখন বলতেছে একটা সুন্দর ফুলের বাগানে, ফুলের কাননে, হ্যাঁ, সেখানে কীটপতঙ্গ বাস করে। কীটপতঙ্গ বাস করলে তো তার আসলে ওই সৌন্দর্যতা, তার যেই একটা সার্থকতা, সেটা কি হ্রাস পায়, থাকে না। কহতাৎ সহিব কেমনে। এখন আবার বিভীষণ উদ্দেশ্য করে বলতেছে যে চাচা, তুমি বলো আমি এই ধরনের অপমান কিভাবে সহ্য করি? শিক্ষার্থীরা আশা করি বুঝতেছ, যদিও এখানে লাইনগুলো আমাদের কাছে কঠিন লাগে, আসলে কঠিন না, খুবই মজার, খুবই সহজ মনে হবে যদি তোমরা একটু খেয়াল করো আমার কথাগুলা। এরপর আমি ভাতৃপুত্র তব, ভাতৃপুত্র মানে তোমার ভাইয়ের পুত্র, তো আমি এই অপমানটা কীভাবে সহ্য করব? চাচাকে আবার মেঘনাদ বলতেছে, তুমিও হে রক্ষমণি সহিছ কেমনে? আমি না হয় বাইশটা হইয়া সহ্য করলাম, তুমি আমার চাচা হইয়া কিভাবে এই ধরনের অপমান তুমি সহ্য করতেছ? তোমার কি একটুও মনের মধ্যে দাগ কাটতেছে না? মহামন্ত্র বলে যথা নম্রষ্টির ফণি মলিবদন লাজে উত্তরিলা রথি রাবণ অনুজ লক্ষ্মী রাবণ আত্মজিৎ। মহামন্ত্র বলে এখানে দেখো, অর্থাৎ সাপুরিয়া যখন বিনবাসী বাজায় তখন সাপও কী করে? মাথা নত করে ঢোকে ওই সাপুরের কাছে। তো তদুপরি এখন দেখতেছি যে মেঘনাদ যে এত কিছু বিভীষণকে বলতেছে, বিভীষণ আসলে ভিতরে ভিতরে লজ্জা পাচ্ছে, নতি স্বীকার করতেছে, কিন্তু সেটা কি অর্থাৎ মেঘনাদকে বুঝতে দিতেছে না। সেও সাপের মতো, হ্যাঁ, মাথা নত করতেছে, কিন্তু সেটা মেঘনাদকে বুঝতে দিতেছে না। তারপর দেখো, রাবণ অনুজ লক্ষ্মী রাবণ আত্মজে, সেটা আমরা বলেছি। নহি দোষী আমি বর্ষ বৃথা বর্ষ মোরে তুমি নিষ্কর্ম দোষে হায় মজাইলা এ কনক লঙ্কা রাজা মজিলা আপনি। এখন বলতেছে যে ছেলে, বর্ষমানী এখানে সন্তান ছেলে হিসাবে তুলনা করতেছে, যে আসলে বাইসা তুমি আমাকে শুধু শুধু দোষারোপ করতেছো। তোমাদের যে আজকের যে পরিস্থিতি, আজকের যে পরিবেশ, এই পরিবেশটা সৃষ্টি করছে কে? তোমার বাবাই তো সৃষ্টি করছে, এর জন্য তো আমি দেই না, আমার দোষারোপ করতেছো কেন? তোমাদের যে লঙ্কাপুরী পাপে একেবারে পাপারাজ্য হয়ে গেছে, পাপ ফুলে ভরে গেছে, তো এর জন্য তো তোমাদেরকে পাপের প্রায়শ্চিত্ত করতেই হবে, শাস্তি পেতেই হবে। তো শুধু শুধু আমাকে দোষতেছো কেন? তোমাদের এই করুণ যে পরিণতি, এই পরিণতির জন্য তোমরা নিজেরাই দেই, তোমার বাবা দেয়, তোমরা নিজেরা দেয়, এই ধরনের কথা বিভীষণ মেঘনাদকে কী করতেছে? বলতেছে। এরপরে দেখো, বিরত শত পাপে দেবকুল এবে পাপপূর্ণ লঙ্কাপুরী প্রলয়ে যেমতি বসুধা ডুবিছে লঙ্কা এ কাল সলিলে। এখন আবার বিভীষণ মেঘনাদকে বলতেছে যে আসলে এই রক্ষপুরের
একটা দেবতা হয়ে, দেবতার তো আসলে এই ধরনের পাপাচার করা ঠিক না। সে যেহেতু মেঘনাথের বাবা রাবণ এটা করেছে, তাহলে যে এরকম একটা পাপ করেছে, যেমন কীরকম, যে আকাশে যদি বিদ্যুৎ চমকায় বা ভূমিকম্প যদি হয়, তাহলে আমাদের বসুধা বা পৃথিবী আস্তে আস্তে কি ভূমিকম্প হলে ধ্বংসের পথে চলে যাবে না, ধ্বংস হয়ে যাবে না? ঠিক তদুপরি আজ যেন এই লঙ্কাপুরীও ঠিক ওই কিয়ামতে যেভাবে ধ্বংস হবে এই সেটার মতো কি ওই লঙ্কাপুরীও আজ ধ্বংসপ্রাপ্ত আস্তে আস্তে হচ্ছে, ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। অর্থাৎ লঙ্কাপুরী আর লঙ্কাপুর থাকবে না, একেবারে শেষ হয়ে যাবে। সে কথাগুলো এখানে বলতেছি। রাঘবের পদাশ্রয়ে রক্ষার্থে আশ্রয়ীতেই আমি। তো এখন বলতেছে বিভীষণ যে আমি রাঘবের আশ্রয় নিছি এই কারণেই, কারণ তোমাদের ধ্বংস অনিবার্য, ঠিক আছে? রাবণের ধ্বংস অনিবার্য, এ কারণে আমি তোমাদের পাপের ভার আমি নিব কেন? তোমরা পাপ করছো, তোমাদের পাপের ভাগ তোমরা নাও, ঠিক আছে? তো তোমাদের পাপের প্রায়শ্চিত্ত তো আমি করবো না, বা তোমাদের পাপের দায়ভার তো আমি নেব। এই কারণে আমি বুঝে শুনে কী করেছি, তোমাদেরকে পরিত্যাগ করে আমি ওই রামের দাসত্ব মেনে নিয়েছি বা তার দাসত্ব করতেছি, তাদের সাথে আমি কি করেছি, হাত মিলিয়েছি। এরপর দেখো, পরদোষে কে চাহে মজিদ, অর্থাৎ অন্যের দোষে নিজেকে কীভাবে কে দোষী করতে চায়, এ কথাটা মেঘনাথকে বিভীষণ বলতেছে। এরপর দেখো, রুশিলা বাসবত্রাস গম্ভীরে যেমতি নিশীতে অম্বরে মনরে জিমুতেন্দ্র কুপি। এখন সে একটু রাগান্বিত হয়ে মেঘনাথ বিভীষণের কথাগুলো শুনে একটু রাগান্বিত হয়ে বলতে, মেঘের গর্জনের মতো, অর্থাৎ রাতের আধারে গহীন আকাশে যখন নাকি বিদ্যুৎ চমকায় বা মেঘ তর্জন গর্জন করে, আকাশ গর্জন করে, সে এই গর্জে উঠে একটু রাগান্বিত হয়ে বলতেছে, কহিলা বীরেন্দ্র বলি ধর্মপদগামী, হে রাক্ষস রামানুজ বিখ্যাত জগতে তুমি, কোন ধর্মমতে কহ দাসে শুনি, ঘাতৃত্ব ভাতৃত্ব জাতি এ সকলে দিলা জলাঞ্জলি। এখন বলতেছে একটু রাগে বেগে মেঘের গর্জনের মতন একটু রাগ হয়ে মেঘনাথ কী করতেছে, বিভীষণকে বলতেছে, আচ্ছা তুমি তো বিজ্ঞতম একজন ব্যক্তি, তাহলে বলো কোন ধর্মমতে, কোন শাস্ত্রে, হ্যাঁ কোন গ্রন্থে লেখা আছে যে আপদজনকে ছেড়ে, হ্যাঁ অর্থাৎ পরজনের সাথে সঙ্গবাস করতে হবে, অর্থাৎ তাদের সাথে বন্ধুত্ব করতে হবে। তো তোমার যেই জ্ঞাতিত্ব, তোমার যেই ভাই, তোমার যে 22টা সকলকে সম্পর্ক যে তুমি ছিন্ন করে তুমি যে ওই দুরাচারীদের সাথে, ওই পাপিষ্টদের সাথে যে তুমি হাত মিলাইলা, এটা কোন শাস্ত্রের মধ্যে লেখা আছে? আমার সেই কথাটা কর। সব কিছু তো তুমি একেবারে কি ডুবাই দিলা, নষ্ট করে দিলা। জলাঞ্জলি মানে কি সব কিছু ধ্বংস করে দাও, উৎসর্গ করে দাও। তারপর দেখো, শাস্ত্রে বলে গুণবান যদি পরজন গুণহীন স্বজন, তথাপি নির্গুণ স্বজন শ্রেয় পরসদা। এখন ও মেঘনাথ বিভীষণকে আবার লক্ষ্য করে বলতেছে যে আমি তো যতটুকু জানি শাস্ত্রের মধ্যে বা বইয়ের মধ্যে এরকম লেখা আছে, ধর্মগ্রন্থের মধ্যে, যদি আপনজনের কোনো গুণ নাও থাকে, পরজন যদি গুণবান হয়, ওই পরজনকে পরিত্যাগ করে আপনজনের পক্ষেই কাজ করতে হয়, থাকতে হয়, আপনজন নিয়েই থাকতে হয়, ঠিক তাই না? কারণ পরজন তো সবসময় পরই, আর রক্তের মানুষ যে সে সর্বদাই তোমার কাছে বিপদে আপদে থাকবে। তা আমি তো সেটাই জানি, কিন্তু তুমি তার বিপদমুখী কাজ করতেছো, এটা কেমন কথা? তারপর দেখো, এ শিক্ষা হে রক্ষবর কোথায় শিখিলে। এখন বলতেছে তুমি যে আমার চাচা, তুমি এই রাক্ষসপুরীকে রক্ষা করবা, হ্যাঁ তার বিপরীতে তুমি আরও ধ্বংস করতেছ, তো এই নিয়মকানুন, এই ধরনের কার্যকলাপ তুমি কোথায় শিখছো? অর্থাৎ বিভীষণকে মেঘনাথ প্রশ্ন করতেছে। কিন্তু বৃথা গঞ্জিত মা হেন সহবাসে হে পিতৃব্য বর্বরতা কেন না বা শিখিবে। এখন বলতেছে
যে তোমাকে তিরস্কার করে লাভ কি, বা তোমাকে তিরস্কারও করবো না, আর তুমি কেনই না বা এই ধরনের অপকর্ম এই ধরনের নিচু কাজ শিখবে না, তোমার তো চলাচল ওই নিচু শ্রেণীর নিচু জাতের মানুষের সাথে, সে কথাগুলো এখানে বলতেছে। গতি যার নিঃসহ নিঃসে দুর্মতি। অর্থাৎ এখানে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুই, যে বিভীষণকে উদ্দেশ্য করে মেঘনাদ যেটা বললো যে তুমি কেনই না বা এই ধরনের অপরাধমূলক, হ্যাঁ, অর্থাৎ অপকর্ম নিচু হিন্নমন্যতার কাজ শিখিবে। কারণ তোমার তো ওই যারা একেবারে দুর্বল চিত্তের মানুষ, খারাপ মানুষ, কুচক্রী, দুর্বল মনের মানুষ, হ্যাঁ, কুবুদ্ধির মানুষ, তোমার তো ওই চলাচল তাদের সাথে, ওই রাম লক্ষণের সাথে, লক্ষণের মতো এরকম, হ্যাঁ, কুবুদ্ধি প্রিয় মানুষের সাথে তো তোমার সঙ্গ। আমরা অনেক সময় কথা বলে থাকি না যে সঙ্গ তো ছেলো বাস, অর্থাৎ সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ, এটাও বলে থাকি। তো তার মানে কি, সঙ্গ যদি ভালো হয়, তোমার কম্পানিয়ন যদি ভালো হয়, তোমার সঙ্গী যদি ভালো হয়, তাহলে তুমি ভালো কিছু পাইবে। আর যদি সঙ্গী খারাপ হয়, সহচর যদি খারাপ হয়, তুমিও তার মতোই হইতে থাকবে, ঠিক তাই না? তো দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা আজকে বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার যে পংক্তিগুলা, চরণগুলা আবৃত্তি করেছি এবং পাশাপাশি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আমি আশা করি তোমরা শুরু থেকে এই পর্যন্ত যদি আমার ক্লাসটা শুনে থাকো বা দেখে থাকো, তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো শুধু তাই নয়, আসলে আমরা এখানে যেই জিনিসটা লক্ষ্য করলাম এই কবিতা থেকে, বিভীষণের প্রতি মেঘনাদ কবিতা থেকে দুইটা জিনিস পাই। একটি হলো যে একদিকে মেঘনাদের দেশের প্রতি যে প্রেম, দেশের প্রতি যে মায়া মমতা, হ্যাঁ, দেশমাতৃকাকে রক্ষা করার জন্য যে দেশপ্রেম ওইটা, আর অন্যদিকে মেঘনাদের চাচা অর্থাৎ বিভীষণ, রাবণের ছোট ভাই হয়েও সে আপন বাইশটাকে পরিত্যাগ করে সে কী করেছে, রাঘবের দাসত্ব করেছে, অর্থাৎ রাম লক্ষণের কী করেছে, দাসত্ব করেছে, তাদের পক্ষ নিয়ে কাজ করেছে। এখানে আমরা দেখেছি একদিকে মেঘনাদের দেশপ্রেম, আরেকদিকে বিভীষণের বিশ্বাসঘাতকতা, নিজের আপনজনের সাথে বিশ্বাসঘাতকতা। তো যদিও রামায়ণে বলা হয়েছিল যে মূলত আসলে ওই দশরথের যে সন্তান যে রাম লক্ষণ, তাদেরকে উদ্দেশ্য করে তাদেরকে বড় বানিয়ে ওই রামায়ণের মধ্যে বিভিন্ন ঘটনা ওইখানে করা হয়েছিল, কিন্তু আমরা এই বিভীষণের প্রতি মেঘনাদ, বিশেষ করে মেঘনাদ বোধ কাব্যের মধ্যে আমরা দেখেছি যে মহাকবি কবি মাইকেল মধুসূদন দত্ত একটু বিপরীত অ্যাঙ্গেলে, অর্থাৎ সেটার বিপরীতে তিনি কী করেছেন, এখানে মেঘনাদকে বীরত্বের অধিকারী হিসেবে চিহ্নিত করেছেন। অর্থাৎ মেঘনাদই প্রকৃতপক্ষে বীরযোদ্ধা, যদিও সে পরাজিত হয়েছে ওই কাপুরুষদের কাছে, হ্যাঁ, অস্ত্রহীন থাকার দরুন, কিন্তু আসলে প্রকৃতভাবে মেঘনাদই এখানে বীরত্বের অধিকারী, বীরযোদ্ধা, সেই আসলে মূল রক্ষরতী। আর তাদেরকে ছোট করে দেখানো হয়েছে, হেয় করা হয়েছে, তারা আসলে কুচক্রী, তারা খারাপ। কারা খারাপ? ওই রাম লক্ষণ পরিবার, রাম লক্ষণের যে লোকজন আছে তারা। তাই এখানে আমরা যে জিনিসটা আসলে খেয়াল করলাম যে মূলত আমাদের আসলে এটাই হওয়া উচিত, বাস্তব যদি পরজন যদি গুণবানও হয়, যদি খুব ভালো হয়, আমার যদি আপনজন হ্যাঁ একটু খারাপও হয়, তাকে আপনজনকে নিয়ে আমাদের চলা উচিত। তাহলে আমরা দেখা গেছে যে আমাদের পরিবারের সমাজে আমরা খুব ভালোভাবে টিকতে পারবো, নতুবা আমাদের পরিবারও ধ্বংস হয়ে যাবে, সমাজও ধ্বংস হয়ে যাবে। কারণ ইতিহাস তাই বলে। ইতিহাস থেকে আর সাহিত্য একটা কিন্তু মজার জিনিস মানে এরকম সাহিত্যকে দর্পণ স্বরূপ হিসাবে নেওয়া হয় এই কারণে, কারণ সাহিত্যে যেগুলো লেখা আছে, যদিও ওইখানে কোনো গল্প আকারে লেখা থাকে বা যে কোনো ঘটনা আকারে লেখা থাকে, বা কবি সাহিত্যিকদের মন মানসিকতার উপর নির্ভর করে তাদের অর্থাৎ ভিতরের মধ্যে যেই সুপ্ত ভাবনাগুলো আছে সেগুলো কবিতার মাধ্যমে তুলে ধরেন, হ্যাঁ, কিন্তু আমরা বাস্তবে দেখে থাকি যে সাহিত্যের মধ্যে যেগুলো দেওয়া আছে এগুলো আমাদের সমাজে, আমাদের পরিবেশের সাথে আমরা এগুলার মিল পাই। এখানে সাহিত্যকে জাতের দর্পণ স্বরূপ বলা চলে। যাই হোক, তো এই কারণে মাইকেল মধুসূদন দত্ত ওনার এই মেঘনাদবধ কাব্যের মধ্যে একটি কথা বলেছিলেন যে বিসর্জি প্রতিমা দশমী দিবসে সপ্ত দিবালোকে লঙ্কাবাসী কাদিলা বিষাদে। অর্থাৎ এই যে লক্ষণ কাপুরুষত্বের পরিচয় দিল, হ্যাঁ, অর্থাৎ
এই অস্ত্রহীন মেঘনাদকে, বীর যোদ্ধাকে, হ্যাঁ, মেঘনাদকে হত্যা করলো, এখানে কাপুরুষত্বের পরিচয় না। কারণ মেঘনাদের হাতে যদি অস্ত্র থাকতো তাহলে লক্ষ্মণ রাম যদি দুইজন একসাথে আসতো তারপরও পারতো না, তার সাথে যুদ্ধ করে কুলিয়ে উঠতে পারতো না। এই কারণে বললো যে আসলে যে লক্ষ্মণ রামের যে জয় হয়েছে, জয়ের জন্য কি করে নাই লঙ্কাবাসী, হ্যাঁ, অর্থাৎ আনন্দ মিছিল করে। যখন নাকি লঙ্কাপুরীতে শুনলো যে মেঘনাদ আসলে অস্ত্রহীন হাতে, হ্যাঁ, ওই কাপুরুষদের হাতে মৃত্যুবরণ করেছে, তার জীবন উৎসর্গ করেছে তাদের এই লঙ্কাপুরীর জন্য, তখন কি করেছে ওই লঙ্কাপুরীর একেবারে ছোট্ট শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত, হ্যাঁ, 7 দিন পর্যন্ত তারা কি করেছে, তার জন্য আর্তনাদ করেছে, হ্যাঁ, মাতম করেছে, অর্থাৎ তার জন্য কান্নাকাটি করেছে, খাওয়া দাওয়া বন্ধ ছেড়ে দিয়েছিল এই মেঘনাদের ভালোবাসার সাথে। তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে ছোট্ট একটা বাড়ির কাজ দিয়ে দিব। সেটা হলো তোমাদের আজকের ক্লাসটা কীরকম লাগলো সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আর যদি তোমাদের কোনো এই কবিতা সম্বন্ধে প্রশ্ন থাকে তাহলে আমাকে সরাসরি আমার মোবাইলেও ফোন দিতে পারো বা ফেসবুক গ্রুপে গিয়ে কমেন্টসের মাধ্যমে জানাতে পারো। তাছাড়া হ্যাঁ, আমার মেল আইডিতেও করতে পারো, মেসেঞ্জারেও তোমরা কমেন্টস করে জানাতে পারো। আজকে বাড়ির কাজটা তোমরা একটু লিখে নিতে পারো। বাড়ির কাজ যেটা হলো, আমি একটা ছোট প্রশ্ন দিব। প্রশ্নটা হলো প্রফুল্ল কমলে কীট বাস কথাটি বলতে কি বোঝানো হয়েছে? দেখো, এটা একটা বাড়ির কাজ তোমাদের দিয়ে দিলাম। প্রফুল্ল কমলে কীটবাস। আমরা যখন নাকি তোমাদের এই কবিতার চরণ আবৃত্তি করে শোনাইছিলাম, এই কবিতার মধ্যে চরণটা আছে, প্রফুল্ল কমলে কীটবাস কথাটি বলতে কি বোঝানো হয়েছে, অর্থাৎ বিভীষণের প্রতি মেঘনাদ কবিতায় এই কথাটি বলতে কি বোঝানো হয়েছে, কবি এখানে কি মিন করেছেন প্রফুল্ল কমলে কীটবাস। তো এটার উত্তরটা তোমরা কি করবে, আমাদের বাংলা বিভাগের যে কয়জন শিক্ষক আছি, যে কোনো শিক্ষকের মেসেঞ্জারে হোক বা ফেসবুক আইডিতে হোক বা আমাদের যে গ্রুপের ফেসবুক আছে কলেজ গ্রুপের, ওইখানে কমেন্টের মাধ্যমে গিয়ে তোমরা জানাতে পারো বা সরাসরি আমাদের মোবাইল নম্বরে SMS করে উত্তরটা তোমাদেরকে পাঠিয়ে দিতে হবে। আর যদি না পাঠাও তাহলে আমরা তোমাদেরকে কি ধরে নেব যে তোমরা অনলাইন ক্লাসে অনুপস্থিত। আর যদি উত্তরটা পাঠাও সেটা তোমাদের রেকর্ড হিসাবে থাকবে, হ্যাঁ, তোমাদেরকে পরবর্তীতে এটার ফলাফলের উপর এর জন্য কিন্তু নম্বর বরাদ্দ থাকবে। এর জন্য ধরো আমি 5 নম্বর বরাদ্দ রাখলাম, ঠিক আছে, 5 বা 3 নম্বর যাই হোক। তো এর উপর ভিত্তি করে তোমাদের আমি একটা মার্কিং করব আর সেটা রেকর্ড হিসেবে রাখবো। পরবর্তীতে তোমাদেরকে এটার উপরে মূল্যায়ন করা হবে। আর যারা এই কাজটা করবে না তাদেরকে অনুপস্থিত হিসেবে ধরা হবে। তো এর বিপরীতে তোমরা অবমূল্যায়িত হবা, বিভিন্ন ই থেকে সুযোগ সুবিধা থেকে কলেজের এগুলা থেকে বঞ্চিত হতে পারো। কাজে তোমাদেরকে যথাসময়ে এই কাজটা, অর্থাৎ এই প্রশ্নের উত্তরটা যথাযথভাবে আমাদের এই মেইলে বা মেসেঞ্জারে বা সরাসরি মোবাইলে মেসেজে বা আমাদের ফেসবুক কমেন্টে গিয়ে জানাতে পারো। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হ্যাঁ, এতক্ষণ আমার সাথে ক্লাসে থাকার জন্য। তো পরবর্তীতে আবার যখন ক্লাস হবে তখন আবার আমি তোমাদের সামনে যথাসময়ে ক্লাস নিয়ে উপস্থিত থাকব। তো ধন্যবাদ সকলকে, আন্তরিকভাবে আবারও শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।